পুঁজিবাজারে উত্থান সত্ত্বেও বন্ধ শ্যাম্পুর সুগার মিলস। খুঁড়িয়ে চলছে সোনারগাঁও টেক্সটাইল, তদন্তে বিএসইসি। বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন চায়নাতেও। বেইজিং এর সাথে আলোচনায় প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, 15 চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। প্রধানমন্ত্রীর চায়না সফর ঘিরে চুলচেরা বিশ্লেষণ। শিল্প অবকাঠামো ও বিনিয়োগ খাতে সৃষ্টি হতে পারে নতুন সুযোগ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশাবাদ। এবং শান্তি চুক্তির আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আরাঘচি গালিবাফ। ওয়ান বুলেটিনের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছে সাফাত বিন ফরিদ। 5 বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল, শ্যাম্পু, সুগার মিলস। আর আর্থিকভাবে দুর্বল, সীমিত উৎপাদনে চলছে সোনারগাঁও টেক্সটাইল। অথচ পুঁজিবাজারে 3 সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে 70 থেকে 160% পর্যন্ত। নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য। তাহলে কেন বাড়ছে শেয়ারের দাম? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। লেনদেনে বড় বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মরিচা ধরা মেশিন, আগাছায় ঢেকে যাওয়া ট্রাক, যন্ত্রপাতি, এটাই শ্যাম্পুর সুগার মিলসের বর্তমান চিত্র। টানা লোকসানে থাকায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় রংপুরের এই চিনিকলটি। কিন্তু বাস্তবতার সঙ্গে যেন কোনো মিল নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার দরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 3 সপ্তাহে শ্যাম্পুর সুগার মিলসের শেয়ার দাম বেড়েছে প্রায় 72%। 19 মে কোম্পানিটির শেয়ার দর ছিল 138 টাকা 90 পয়সা, যা 9 জুন 238 টাকা 90 পয়সায় পৌঁছায়। এই অস্বাভাবিকতার কারণে লেনদেন সাময়িক স্থগিত হয়। এখন তো আছে মেশিনারি জিনিস, অবশ্যই মেরামত করলে হয়তো ভালো হবে। টিন তো শেষ হয়ে গেছে। সোনারগাঁও টেক্সটাইল, বরিশালের এই কোম্পানিটিতে শ্রমিক অসন্তোষ, দুর্বল আর্থিক অবস্থা ও উৎপাদনও চলছে সীমিত পরিসরে। অথচ 3 সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 161.19%। গত 10 মে শেয়ার মূল্য ছিল 33 টাকা 50 পয়সা, তা 9 জুনে বেড়ে দাঁড়ায় 83 টাকা 40 পয়সা। বিনিয়োগকারী আমরা তো বিভ্রান্ত হচ্ছি। বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি সেটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? মূল্য সংবেদনশীল তথ্য নেই, ব্যবসায়িক উন্নতিও হয়নি। তাহলে কেন অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারের দাম? অনুসন্ধান বলছে, রাজধানীর মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন ব্রোকার ও ডিলারদের যোগ সাজশে সমন্বিত কারসাজিতেই এই লেনদেন চলে। অভিযোগ রয়েছে ইনসাইডার ট্রেডিংয়েরও। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে, কোম্পানিগুলোর লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোম্পানিটার যে আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। সিরিয়াল ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ফ্রন্ট রানিং, মানে বিভিন্ন ধরনের যেই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং নিয়ে, সেটা আছে কিনা, এইগুলো দেখার জন্যই আমরা তদন্ত দিয়ে থাকি। কোনো কোম্পানির প্রকৃত ব্যবসায়িক অবস্থার সঙ্গে শেয়ার দরের বড় ধরনের বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। বেশ কিছু লোক যারা কিনছে, বিক্রি করছে, ম্যানিপুলেট করছে, তারা কিন্তু বেনামিতে বেশি। এই যারা ম্যানিপুলেটর তারা কিন্তু সামনে আসছে না। দীর্ঘ ইনভেস্টিগেশন করে কোথায় অরিজিনাল ফান্ড এটা বের করা হতে যেতে পারে, কিন্তু এটা অনেক সময় খুব সহজ না। তদন্তে কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যায় বিএসইসির। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। 6 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া ও চায়নার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সঙ্গীদের নিয়ে বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে সরকার প্রধানের।
তার এই সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের অগ্রাধিকার, আসিয়ানে অন্তর্ভুক্ত হতে দেশটির সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চায়না সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য, সামরিক নিরাপত্তা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। সই হতে পারে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক। শনিবার প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। 22 জুন পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত এবং দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক হবে। 22 জুন রাতেই চায়নার ডালিয়ানে পৌঁছাবেন তারেক রহমান। 23 তারিখ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ডালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে 25 জুন বেইজিংয়ে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তারেক রহমান। সফরের শেষ দিন বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আর বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়েতেও চলছে আলোচনা। ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ ও বিশ্লেষকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। আগামী 22 জুন কুয়ালালামপুর থেকে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম চায়না সফর। এই সফর ঘিরে দেশের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। রাজশাহীর বাসিন্দারা মনে করেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর চায়না সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন বাংলাদেশ গঠনের পথে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু বুদ্ধিদীপ্ত কাজ করা লাগবে, যে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য আমরা চীন থেকে কতটুকু নিতে পারি, এবং সেটা কোনো বৈরিতা করে নয়। বর্তমান ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশকে তুলে আনতে চায়নার মতো একটা বৃহৎ শক্তিশালী অর্থনৈতিক দেশের সমর্থন বাংলাদেশের প্রয়োজন। ব্যবসায়ীদের মতে, চায়নার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হলে দেশের শিল্প, অবকাঠামো ও বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। চায়নার সাথে বাংলাদেশের দূরত্বটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদেরকে যে ব্যবসাটা শুরু হবে সেই জায়গাতে চায়নার যে বিনিয়োগগুলো আসবে সেদিক থেকে আমাদেরকে অনেক বেশি কনসাস থাকতে হবে, যাতে করে আমরা কোনোভাবেই যাতে আমরা ব্যাকফুটে না পড়ে চলে যাই। রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চায়নার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক হতে পারে। দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে যেখানে গেলে আমার এই সুযোগটা পাওয়া যাবে, দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ হাসিল হবে, আমি মনে করি প্রধানমন্ত্রী সেখানেই যাবেন। বিনিয়োগ এবং অন্যান্য অর্থনৈতিক মাত্রাগত দিক থেকে এই সফর গুরুত্বপূর্ণ। এর বাইরে যদি কূটনীতিক দিক থেকে দেখি, তাহলে বাংলাদেশ যে আসিয়ান এবং আরসিইপি নামে যে অর্থনৈতিক সংগঠনে যুক্ত হতে চাই, সেখানে চীনের সমর্থন প্রয়োজন। এই সফরের মাধ্যমে চীনের সমর্থন আদায় হবে এর প্রত্যাশা করি। চায়না সফরে বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন নৌ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ঐতিহ্যবাহী রীতি মিডশিপম্যান 2023B এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2026 ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে কমিশন লাভ করছেন 5 নারী সহ 61 জন ক্যাডেট। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানে 3 বাহিনীর পদস্থ কর্মকর্তা সহ সামরিক, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত আছেন।
রাজধানীর প্রবেশমুখের 3 ব্যস্ত মহাসড়ক ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা ও বাইপাইল আব্দুল্লাপুর। এসব সড়কে যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাকের পাশাপাশি এখন সবচেয়ে দৃশ্যমান অবৈধ অটোরিকশা। নিষেধাজ্ঞা থাকলেও দিন দিন বাড়ছে এমন যানবাহনের সংখ্যা, ফলে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে জনভোগান্তি। নানা নকশার ব্যাটারি চালিত অটোরিকশা যেন রাজধানীর সীমানা ঘেঁষা সাভারের 3 মহাসড়কের অঘোষিত প্রধান বাহনে পরিণত হয়েছে। সড়কের বড় অংশ জুড়ে তাদের দখল। এতে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত। শুধু চালকরাই নন, পথচারীদের কাছেও আতঙ্কের নাম এখন এসব অটোরিকশা। হঠাৎ লেন পরিবর্তন, উল্টো পথে চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের অভিযোগ প্রায় প্রতিদিনের। শ্রমিক নেতারা জানান, বিকল্প জীবিকার খোঁজে এই পেশায় যুক্ত হচ্ছেন চাকরি হারানো অনেক পোশাক শ্রমিক। আর চাকরি করছিলাম, এখন চাকরি গেছে এরপরে চাকরি হয় না, এখন কি করি, এখন গাড়ি চলা লাগে। বাধ্য হয়ে এই পেশায় গাড়ি চালাইতেছি। এখন তো সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্কুলে লেখাপড়া করে, সংসার তো চালানো লাগবে। অটো রিক্সা তো এখন সমস্যা, কারণ ওদের যদি আলাদা রাস্তা থাকে, ওরা আলাদা রাস্তা দিয়ে ব্যবহার করলে তাহলে ওইটা যানজট হবে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হতে যে যার মতো রিক্সা চালাচ্ছে, কোনটা মহাসড়ক, কোনটা চালানো যাবে, কোনটা চালানো যাবে না, এটা কিন্তু কেউ বুঝতেছে না। পুলিশের পাশাপাশি সহযোগিতা করলে অবশ্যই এটা সম্ভাবনা রয়েছে, তা না হলে অটোরিক্সা বন্ধ না করলে দেশের অবস্থা আরও ভয়াবহ দিক যাবে। হাইওয়ে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে নিয়মিত অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিরুদ্ধে আমরা যে কর্মকাণ্ড করে যাচ্ছি তার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে মক সৃষ্টি করার চেষ্টা করছে। এই ধরনের যাতে করতে না পারে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। গেটে এসে আমাদের 3-4জন পুলিশ সদস্য সহ আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে, তখন তাদের 2 জনকে আমরা হেফাজতে রাখছি। হাইওয়ে পুলিশ তো কাজ করেই, এর পাশাপাশি পুলিশের আরও শক্তিশালী অন্যতম মহাসড়কে কাজ করে। সবাই মিলে যদি এটাকে একটা এফোর্ট দেওয়া হয়, আমার মনে হয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব। বিকল্প কর্মসংস্থান, কঠোর আইন প্রয়োগ এবং পরিকল্পনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি সকলের। মাহিদুল মাহিদ, ওয়ান নিউজ, সাভার। আমেরিকার সাথে প্রাথমিক শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ড পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় অংশ নিতে বুরগেনস্টেকের উদ্দেশ্যে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। এক এক্স বার্তায় সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে। এই বৈঠকে কেন্দ্র করে এরই মধ্যে বুরগেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইসলামাবাদে সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়ান বুলেটিনে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। বরগুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, 18 দিনে 21 মরদেহ উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ান বুলেটিন। কমিউনিটি ক্লিনিক যুক্ত করে দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তুলবে সরকার। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, শিগগিরই পরীক্ষামূলকভাবে শুরু হবে প্রকল্পটি। সকালে সচিবালয়ে তিনি জানিয়েছেন, সরকারের মধ্যেই রূপরেখা চূড়ান্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটের অধীনে 3টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের উন্নত সেবা নিশ্চিত করতে চায় সরকার। তাই আগামী 4 বছরের মধ্যে 25,000 প্রশিক্ষিত ধাত্রী নিয়োগ দেয়া হবে। আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা, যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক, এটাকে কিভাবে প্রিভেনশন সেন্ট্রিক করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ আপনার
বরগুনা জেলা থেকে 18 দিনের নারী শিশুসহ 21 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে চরম আতঙ্ক বিরাজমান। এজন্য স্থানীয় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করলেও পুলিশ বলছে ভিন্ন কথা। গত ৩ জুন ভোরে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা ইতি রানী এবং তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর 5 দিন পর 8 জুন সদর উপজেলার গৌরীচন্না খাল থেকে গরু ব্যবসায়ী শামীম ব্যাপারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। আর 12 জন বদরখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত কালু বাহিনীর প্রধান বস্তি কালুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন 13 জন পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ড সড়কের নিজ বাসায় ঘুমিয়েছিলেন রিকশা চালক মিজান। সকালে বাসার সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী বলছে, একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে রাতে কাজে যেতে ভয় পাচ্ছেন তারা। রাস্তাঘাটে একটা খ্যাপ নিয়ে চেপে চেপে যাইতে পারি না, এত লাশ মার্ডার এটা চলতে আসছে, আমাকে এটা তো কষ্টের ব্যাপার। তাহলে তো এরপর ভয় আতঙ্ক হয়ে যাবো, তারপর তো আমরা ঘরে ঘরে রাস্তায় নামতে পারবো না। তাহলে আমরা কাজ করে কিভাবে পেট চালাবো? স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থীরা আছে এবং তাদের অভিভাবক যারা আছে, এরা কিন্তু সবসময় একটা আতঙ্কে থাকে আসলে কি না কি হয়ে যায়। মরদেহ বরগুনায় পাওয়া গেল, এটা নিয়ে আসলে কিন্তু মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে, হতাশা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পুলিশের তথ্য বলছে, চলতি মাসের 18 দিনে জেলার বিভিন্ন জায়গা থেকে 21টি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে 3টি সরাসরি হত্যাকাণ্ড ও বাকি মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে একটি প্ল্যাটফর্মে এসে যারা মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের যে দায়িত্ব সেটি হচ্ছে অপরাধীকে গ্রেপ্তার করা এবং অপরাধ শনাক্ত করা। 21টি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে 3টি। এর মধ্যে শামীম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জন এবং মিজানুরকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মাদারীপুর সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক, ওষুধ ও জনবল সংকটে এখনও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। রোগীর চাপের তুলনায় বেডের সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় ওষুধ না পাওয়া দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। তবে দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 12 লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা মাদারীপুর সদর হাসপাতাল। 2023 সালে হাসপাতালটিকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও এখনো চলছে পুরানো জনবল কাঠামোতেই। হাসপাতালে 54 জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 16 জন। শূন্য রয়েছে 38টি পদ। এছাড়া নার্স ও অন্যান্য কর্মচারী মিলিয়ে আরও 33টি পদ খালি রয়েছে। 250 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় 267টি পদের মধ্যে শূন্য রয়েছে 102টি। প্রতিদিন গড়ে 250 থেকে 400 রোগী ভর্তি থাকলেও নেই পর্যাপ্ত বেড। শিশু ওয়ার্ডে একটি বেডেই 2 থেকে 4 জন রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়। অনেক রোগী বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে অবস্থান করছেন। ডাক্তাররা রিপোর্ট চাইয়া কিছু বলে না, এটা কোনো মেডিকেল না, এটা হচ্ছে কসাইখানা। একটা সিটে দেখা যায় 2 জন 3 জন, অনেক সময় 4 জন দেয়। এরা থাকতে খুব কষ্ট হয়। এই জায়গাটাও গতকালকে নোংরা ছিল, একটা সিটে 2 জন 3 জন করে বাচ্চা থাকে। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এছাড়া টয়লেট ও ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে নানা অভিযোগ। গরিবরা তো আসে সারের লেগে, অন্তত দেখতে না দেখ কিছুই দেন, একটা সব এন্টেটাল কেনা লাগে। ডাক্তারের প্রেসক্রিপশন লেগেছে, যত ওষুধ বাইরে থেকে কিনে আনছি, এইখানে কোনো ওষুধ দেওয়া হয় নাই। টয়লেটে যাওয়াই যায় না। আজকে সকালবেলা 2 থেকে 3 বার অবজেকশন দিয়ে আমি টয়লেট পরিষ্কার করাইছি। হাসপাতালে চক্ষু ও কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক দীর্ঘদিন ধরে নেই। গুরুতর রোগীদের অধিকাংশকেই উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় ফরিদপুর বা ঢাকায়। এতে বাড়ছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়। ইনজেক্টেবল যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর প্রায় শেষ পর্যায়ে। সেই ওষুধগুলো অনেকগুলোই হয়তো আমাদের বাইরে থেকে কিনে আনাতে হচ্ছে রোগীদেরকে দিয়ে। কিছুদিন আগে স্যালাইন খাটের সংকট দেখা দেয়াতে
আমরা অন্য উৎস থেকে ম্যানেজ করে কিছু স্যালাইন ক্রয় করেছি এবং সেই স্যালাইনগুলো দিয়ে এখন আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি, এখনও চলমান রয়েছে। জেলা সদর হাসপাতালের নানা সংকট দ্রুত সমাধান করে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ন্যাশনাল ডেস্ক। বর্তমান সরকারের 4 মাসের প্রত্যাশা অর্জন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে কথা বলছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সরাসরি যাব সেখানে। উনি কত উৎসাহিত করেছেন, ওনার কত স্বপ্ন ছিল দুচোখে, ওটা চিন্তাই করা যায়। আজকে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমি এই প্রসঙ্গে এটা বলছি, আমি গত সপ্তাহে কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজার থেকে ফেরার পথে একই প্লেনে আমরা চলে আসার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে, এবং প্লেনটা ওনার কারণে 2 ঘন্টা লেট হয়েছে। উনি কমার্শিয়াল প্লেনে আসছেন, কোন স্পেশাল প্লেনে উনি ওঠেন নেই, সাধারণ যাত্রীদের সঙ্গে উনি আসছেন। যেহেতু 2 ঘন্টা দেরি হয়েছে, উনি নিজে এসে আমাদেরকে বলছে আমি খুবই সরি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। এইটা আসলে এই সময় বাংলাদেশে একটা নতুন কালচার, যেটা যে দুঃখ প্রকাশ করা, সরি হওয়া, এটা এরা এই ধরনের মানুষদের কাছ থেকে আমরা হয়তো প্রথম দেখতে পাচ্ছি। আজকে মাননীয় মন্ত্রী উনি একটু দেরি করে এসছেন, এসেই প্রথমে বলছেন আমি খুবই সরি, দেরি হয়ে গেল। চলে যাচ্ছি পরের খবরে। নাটোরের সিংড়ায় সরকারের 2টি উন্নয়ন প্রকল্প স্থানীয়দের ভোগান্তির কারণ। একদিকে সংযোগ সড়ক ছাড়া নির্মাণ করা হয়েছে একটি সেতু, অন্যদিকে ফাঁকা মাঠের মাঝে অব্যবহৃত পড়ে আছে স্লুইস গেট। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীন এসব প্রকল্পে সরকারি অর্থ অপচয় এবং লুটপাট হয়েছে। 11 বছর আগে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য নাটোরের সিংড়ার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া হিজলি সড়কে একটি সেতু নির্মাণ করা হয়। নির্মাণের শুরু থেকেই সেতুটির 2 পাশে মাটি ভরাট না থাকায় এটি ব্যবহারের অনুপযোগী। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাইরভিটা খালের উপর 40 ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয় 2016 সালে। ব্যয় 32,51,640 টাকা। সেতুর নির্মাণ কাজ শেষ হলেও 2 পাশের মাটি ভরাট করা হয়নি। সংযোগ সড়ক না থাকায় সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয়েছে। সেতু পারাপারে প্রতিনিয়তই চরম দুর্ভোগ পোহাতে হয়। সাপড়া দেওয়া লাগবে বাবা, একটু সাপড় দিয়ে এই ব্রিজটা আগাগোড়া মাটি কাটিয়ে হিজলে পরিমাণে একবারে পাকা করে দেওয়া লাগবে। এমন মাছ ব্রিজটা করেছে, একটা মাছ যদি ভবিষ্যতে উঠতে না পারি, নৌকা দিয়ে যদি পার হই, ব্রিজ করার কোনো যোগ্যতা করা কি লাভ আছে? এই ব্রিজটা না থাকাই ভালো। এই ব্রিজটা করছে, এই ব্রিজটা কোনো কাজের না, বুঝছেন, অকাজের হয়ে আছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সেতুটির বর্তমান অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সাতপুকুরিয়া ব্রিজটি 2015-16 অর্থ বছরে এটা বাস্তবায়ন করা হয়েছিল। ব্রিজের একটু প্রবলেম আছে, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব ওটা কিভাবে পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। এদিকে সিংড়ায় 12 নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগামাঠ এলাকায় 2022-23 অর্থ বছরে 1,22 লাখ টাকা ব্যয়ে এলজিডির উদ্যোগে একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। পরিকল্পনাহীনভাবে ফাঁকা মাঠে এই সেতু কোনো কাজেই আসছে না। মানুষের যেটুকু উপকার হয় তার চাইতে বরঞ্চ ক্ষতি হচ্ছে, কারণ পানি এই পাশ থেকে ওই পাশে যাইতে পারতেছে না। সুইচ গেট দেওয়ার কারণে হাজার হাজার বিঘা জমির ক্ষতি হচ্ছে। সিংড়া এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খলিলুর রহমান জানান, প্রকল্পের কাজ অসমাপ্ত থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রামানন্দ খাজুরের যে স্লুইস গেটটা হয়েছে সেক্ষেত্রে আমি আসলে এত ডিটেলস বলতে পারবো না। কাজ যদি অসমাপ্ত থাকে সেক্ষেত্রে আমাদের ঠিকাদার যদি আমাদের হাতে থাকে, তার যে অসমাপ্ত কাজ আছে সেগুলো করে আমরা তাদেরকে ছেড়ে দেব। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীনভাবে করা এই 2 প্রকল্পে জনগণের কোনো উপকার হয়নি, কেবল সরকারি অর্থের অপচয় ও লুটপাট হয়েছে। ন্যাশনাল ডেস্ক। সপ্তাহ পেরোলেই পবিত্র আশুরা, তাই জমজমাট প্রস্তুতি ঐতিহাসিক হোসনি দালানে। দিনভর চলে ভক্তদের আনাগোনা। পরিদর্শন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতির এই আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে। আশুরার আগেই হোসেনি দালানে ভিড় করছেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। তবে নানা ধর্মের মানুষ সবসময়ই সেখানে উষ্ণ আতিথেয়তা পান, তাই হোসেনি দালানে এসেছেন অনেকেই। এটা অনেক হিস্ট্রি আছে, এটা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। মুসলিম ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক, কিন্তু এটা না, বিশ্বাস সবচেয়ে বড় জিনিস। হোসেনি দালানে প্রার্থনায় মগ্ন শিয়া সম্প্রদায়ের মানুষ।
হাসান হোসেনকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা এখানে আছি। ইয়াজিদের হাতে বায়াত হলো হয়তো আমরা ইসলামটা পেতাম না, কারণ ইমাম হুসেন ছিল সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক। মিছিলকে কেন্দ্র করে এখানে শিয়া সুন্নি কোনো ভেদাভেদ নাই। মানে বেদাত বলে, বেদাত তো আগেও ছিল, এখনো আছে এবং থাকবে। এদিকে শুক্রবার আশুরার প্রস্তুতি পরিদর্শন করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন। আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্যের অংশ এই স্থাপত্য এবং এই যে অনুষ্ঠান দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এই ধরনের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে সরকারের আরও বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আয়োজকরা জানান নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছে পুলিশ। সুষ্ঠুভাবে আশুরার সব আনুষ্ঠানিকতা পালন করার প্রত্যাশা তাদের। ডিএমপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধান 3টি মিছিল এবং আভ্যন্তরীণ যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন সবকিছু তারা আশ্বস্ত করেছে। কারবালার শোকাবহ স্মৃতিকে ধারণ করে প্রতি বছর হোসেনি দালানে সমবেত হন হাজারো মানুষ। ত্যাগ, ন্যায় ও সত্যের বার্তা স্মরণে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালন করা হয় পবিত্র আশুরা। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা। হাসপাতাল কার্যক্রম চালুর দাবি এবং একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। দাবি আদায়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। আগামীকাল আবারও চলবে অনির্দিষ্টকালের এই কর্মসূচি। একই দাবিতে গত বছরের 15 এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তখন প্রশাসন দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও কর্মসূচি স্থগিত করেছিলেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ পর্যায়ে বিরতি। ওয়ান বুলেটিনে আরো যা থাকছে। বন্য হাতির সঙ্গে দ্বন্দ্বে বিপাকে হালুয়াঘাটের মানুষ। ফসলি জমি ও বসতবাড়িতে হামলা, জীবন ও সম্পদ রক্ষায় নির্ঘুম বাসিন্দারা। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে আবারও শুরু হয়েছে বন্য হাতির তাণ্ডব। ফসলি জমি ও বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করছে হাতির দল। জীবন ও সম্পদ রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্য থেকে দল বেঁধে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রবেশ করে 25 থেকে 30টি বন্য হাতির একটি দল। খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমিতে তাণ্ডব চালাচ্ছে হাতিগুলো। এতে কৃষকের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। হাতির আক্রমণ থেকে নিজেদের ও ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্তের মানুষ। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও হাতির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। হাতি রাতের বেলা মনে করেন, দিনের বেলা বাড়িতে গিয়ে উঠে, এরপরে ধান খেতে আবাদ করে আমরা টিকতে পারি না। আম কাটল খাইলা, ঘর দোয়ার ভাঙ্গিয়ালা, সবকিছুই তো ক্ষতি করে, মানুষ দৌড়ানি দেয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হাতির আক্রমণে মানুষ নিহত হলেও প্রাপ্য পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যায় না। ফলে দুর্ভোগের পাশাপাশি আর্থিক সংকটেও পড়তে হচ্ছে পরিবারগুলোকে। সরকারে তো কোনো উদ্যোগ নেয় না। আমরা যে কষ্ট করি, লোকজনের দান সম্পদ সব শেষ করে। মানুষ মারলে কয় 3 লাখ টাকা দেবো, আত্মে মারলে কয় 12 লাখ টাকা জরিমানা দেবো, জেলও খাটানো লাগবো। সরকার এটা কিন্তু উদ্যোগ নেয় না, যাত্রী কিভাবে ফেরান যায়। বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল ও হাতির আবাস স্থল সংকুচিত হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে বন্য হাতি। তাই মানুষ ও হাতির দ্বন্দ্ব কমাতে কার্যকর উদ্যোগের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় হাতির নিরাপদ আবাস স্থল সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। যেই পরিবারের মানুষ, যেই পরিবারটি নিহত হয়, সেই পরিবারটি যেন দ্রুততম সময়ে তার ন্যায্য টাকাটা পায় কিংবা অধিকারটা পায়, সেটি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতি প্রেমী হতে হবে, প্রকৃতির যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করতে হবে। এদিকে হাতির ধ্বংসযজ্ঞ কমাতে বিশেষ প্রকল্প ও বাগান ভিত্তিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। সেই সাথে ক্ষতিপূরণ প্রদানে দরকার সরকারের সহযোগিতা। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ জন্মটা আরো নিরসন করা যায়। এই প্রথম সরকার একটি আপনার হাতি সংরক্ষণ প্রকল্প নিয়েছে, যাতে আমরা কিছু বাগান করার চেষ্টা করব, আপনার এই হাতির খাবারের উপযোগী বাগান। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি এবং তারাও এই ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এটা দুই দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে
এই হাতির তাণ্ডব থেকে আমরা যেন রক্ষা পাই, সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। বন বিভাগের তথ্য অনুযায়ী 2014 সাল থেকে এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগের 4 জেলায় হাতি মানুষের দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন 48 জন। অন্যদিকে মারা গেছে 35টি হাতি। ক্ষতিগ্রস্ত 1133 জনকে প্রায় 3.5 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মৌলভীবাজারে 1.5 যুগ আগে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল পৌর আধুনিক বাস টার্মিনাল। তবে উদ্বোধনের পর থেকেই কার্যত পরিত্যক্ত এটি। অব্যবহৃত থেকে জরাজীর্ণ হয়ে পড়েছে এর অবকাঠামো। যে জায়গায় একসময় শহরের যানবাহন ব্যবস্থাপনায় গতি আনবে বলে আশা করা হয়েছিল, সেখানে এখন ঠাঁই পেয়েছে ইট বালি আর পাথর। মৌলভীবাজার শহরের উত্তর প্রান্তে যোগীডর এলাকায় দাঁড়িয়ে থাকা এই স্থাপনা যেন পরিকল্পনার ব্যর্থতা, অবহেলা আর দায়িত্বহীনতার নীরব সাক্ষী। অনেক প্রত্যাশায় প্রায় 3 একর জায়গা জুড়ে নির্মিত টার্মিনালের কাজ শুরু হয় 2007 সালে, শেষ হয় 3 বছর পর। তবে বাস্তবতা ছিল ভিন্ন। শুরু থেকেই পরিবহন মালিকদের অনীহায় এর সব কার্যক্রম থেমে যায় আর টার্মিনালটি পড়ে থাকে অবহেলায়। বর্তমানে ভবনটির ভিতরের অবকাঠামো প্রায় ধ্বংসের পথে। মূল্যবান সরঞ্জামের কোনো চিহ্ন নেই। মেঝের টাইলস ভাঙা, দেয়ালের স্যাঁতস্যাঁতে দাগ, জায়গায় জায়গায় পানি জমে আছে, চারপাশে আবর্জনার স্তূপ। এলাকাবাসীর অভিযোগ, টার্মিনালটি এখন মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। টার্মিনাল গাড়ি উড়ি আয় না, এমনি আমরা এসএমএ যেখানে খারাপ হয় আমরা যাত্রী তুলিয়া দিই। সব গাড়ি রাস্তার মধ্যে থাকে, যানজট লাগাইয়া সারা শহর একেবারে নষ্ট করিয়া তারা রাখিছে। এখন তো বাস স্ট্যান্ড এখন তো চালু হইল না, অথচ টেকা টুল কিন্তু ঠিক হয়ে উঠে ন, যে ট্যাক্স হয় ট্যাক্সটা কিন্তু অন্য উঠে, কিন্তু অথচ এনে আর আন না। তখন এনে পাত্তর রাখা, বালু রাখা, এটা না রাখিয়া এখানে যদি গাড়ি আয়, গাড়ি শহর তো গাড়ি যানজট সম্ভব। অচিরেই পৌরবাসী, বাস মালিক ও সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যানজট নিরসনকল্পে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, জেলা প্রশাসক আছেন, পৌরসভার স্টেক হোল্ডার সহ সবাইকে নিয়ে আমরা বসবো, যাতে এখানে আমরা পুনরায় এটাকে এই পৌর টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারি। তাতে আমাদের মৌলভীবাজার পৌরসভার যে যানজট সমস্যাটা আছে, এটা আশা করা যায় নিরসন হবে। টার্মিনালটি অবকাঠামো পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় শহর জুড়ে লেগে থাকে যানজট। এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায় শহরবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সুস্বাদু বিদেশি ফল ড্রাগন, যার চাষ এখন লাভজনক হয়ে উঠেছে দেশের মাটিতেই। এই ড্রাগন চাষে সফল উদ্যোক্তা লক্ষ্মীপুরের এক তরুণ, যিনি মাত্র 5 বছরে ড্রাগন চাষ করে গড়েছেন সফলতার অনন্য এক নজির। তার দেখানো পথে জেলায় বাড়ছে নতুন নতুন ড্রাগন বাগান। কৃষি বিভাগ বলছে, স্বল্প ব্যয়, তুলনামূলক কম পরিচর্যা ও দীর্ঘদিন ফলন পাওয়ার সুযোগ থাকায় দিন দিন এই চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। তবে বেশি লাভের আশায় ক্ষতিকর গ্রোথ টনিক ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেশায় আইসিটি প্রভাষক, একই সাথে সফল কৃষি উদ্যোক্তা। করোনা মহামারীর সময় মানুষের কর্মহীনতা তাকে ভাবিয়ে তোলে। তখনই বিকল্প আয়ের পথ হিসেবে কৃষিকে বেছে নেন প্রভাষক মাজজারুল ইসলাম নাইম। 2021 সালে লক্ষ্মীপুরের মধ্য রমণীমোহন গ্রামে গড়ে তোলেন এই অ্যাগ্রো ফার্ম। শুরু করেন বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ। বর্তমানে প্রায় 1500 পিলারের ওপর বেড়ে উঠেছে ড্রাগনের বাগান। মাত্র 14 মাসের মাথায় আসে ফলন। প্রথম বছরে বিক্রি করেন 10 লাখ টাকার ড্রাগন ফল, পরের বছর যা পৌঁছে যায় 20 লাখে। এখন প্রতি মৌসুমে এই বাগান থেকে কুড়ি আসার শুরু থেকে 45 দিনের মধ্যে ড্রাগন আমরা হারভেস্ট করতে পারি, পাইকা যায়। তো এভাবে আমরা আজ এত বছর, 5 বছর ওভার হয়েছে, এখন 6 বছর চলতেছে আমরা এই ড্রাগন চাষ করতেছি। যখন এটা আমাদের দেশে আমরা এটা উৎপাদন করতে পারবো, এটা কেজি 200 থেকে 250 টাকার মধ্যে চলে আসবে, তখন এটা জনসাধারণ কিনে খেতে পারবে, ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি এখানে 3 একর 20% জায়গায় আমরা এই ড্রাগন ফলটা আবাদ শুরু করেছি। এখন এই বাগান এলাকার কর্মসংস্থানের বড় অংশ। এখানে নিয়মিত কাজ করছেন কয়েকজন যুবক। নাইমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন এলাকা থেকে কৃষক ও উদ্যোক্তারা তার বাগানে খোঁজ নিতে আসছেন। লক্ষ্মীপুরের প্রায় 50 একর জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ হচ্ছে। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে একটি গাছ থেকে 20 থেকে 25 বছর পর্যন্ত ফল পাওয়া সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। ড্রাগন হচ্ছে একটা খুবই সহজ একটা ফসল।
এবং এটা হচ্ছে আপনার প্রাথমিক একটু খরচ আছে, এরপরে আর কোনো খরচ নাই। আমরা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে এই ড্রাগন ফল চাষে উদ্বুদ্ধ করেছি। বর্তমানে আমাদের এই লক্ষ্মীপুর জেলায় 11 হেক্টর জমিতে ড্রাগন চাষ হচ্ছে। আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা এবং নিরাপদ চাষাবাদ করা গেলে ড্রাগন ফল হতে পারে লাভজনক আয়ের উৎস। তবে বেশি লাভের আশায় ক্ষতিকর গ্রোথ টনিক বা অননুমোদিত রাসায়নিক ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে আবারও বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে নকআউট পর্বে জার্মানি পিছিয়ে পড়েও আইভরি কোস্টকে হারালো 2-1 গোলে। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ান বুলেটিন। লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত 32 জন নিহত হয়েছেন। শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো ভয়াবহ ড্রোন ও বিমান হামলা চালায় আইডিএফ। এদিকে আইডিএফকে লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তবে হামলা বন্ধ রাখা হলেও ইসরায়েলি সামরিক বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে দেশটি। যুদ্ধবিরতি ঘোষণার পরও শনিবার লেবাননে ভয়াবহ ড্রোন ও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। নিহত হয়েছেন অন্তত 32 জন। এতে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার স্মারক পরবর্তী আলোচনার ফলাফল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ জেলায় ইসরায়েলি হামলায় 16 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কাফর রেমান গ্রামে ইসরায়েলের আরেকটি হামলায় লেবাননের এক সেনা সদস্য নিহত হন। এছাড়া হামলার খবর পাওয়া গেছে লেবাননের ডায়ারেও। সেখানকার বারিশ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় 4 জন নিহত ও 1 জন আহত হন। লেবাননের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে সিডন জেলার কানারিতে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার নতুন করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত 83 জন নিহত এবং 141 জন আহত হন। হতাহতদের বড় অংশই দক্ষিণ ও পূর্ব লেবাননের বাসিন্দা। আইডিএফের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ 50টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ শনিবার জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আইডিএফকে লেবাননে তাদের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। নেটওয়ার্কটি আরও জানায়, ইসরায়েলের রাজনৈতিক শীর্ষ পর্যায় ও আমেরিকার মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনাটি এলো। তবে হামলা বন্ধ রাখা হলেও ইসরায়েলি সামরিক বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাজধানীর একটি হোটেলে চলছে সিপিডির বাজেট সংলাপ। সেখানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাব সেখানে। যারা পিএমটির ওই সেই ফর্মুলার আওতায় আসে এবং বিয়ন্ড তাদের কাছে যাবে, আমরা মনে করি এটা ফ্যামিলিগুলোকে সচ্ছলতা দেবে। তাদের ফ্যামিলি যে বলেছে যে অনেকে স্বাস্থ্য সেবাতে পাচ্ছে না, লেখাপড়া করাচ্ছেন না, এইখানে সব আনসার নাই। এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি দেবে। ফার্মার্স কার্ড এগেইন, যে ফুড সিকিউরিটির জন্য আমরা অনেক কথা বলি, কিন্তু যারা ফুড সিকিউরিটি এনশিওর করে এটা হচ্ছে ফার্মাররা। বাংলাদেশের 18-19 কোটি লোককে খাওয়াচ্ছে কিন্তু ফার্মাররা। তাদের কাছে আমরা চেষ্টা করছি তো কিছু ডাইরেক্ট ডেলিভারি দেওয়ার জন্য থ্রু ফার্মার্স কার্ড, যে তাদের ফার্টিলাইজার, তাদের সিড, এই সাপোর্টগুলো যাতে, নট এভরিথিং গভর্নমেন্ট তো দিতে পারবে না, বাংলাদেশ গভর্নমেন্টে এত রিসোর্স নেই, কিন্তু আমরা যতটুকু পারছি তাদের কাছে এই সার্ভিসটা ডেলিভারি করছি, সরাসরি তাদের কাছে যাচ্ছে। কিন্তু এটা বিসাইডস যারা আমাদের প্রতিবন্ধী আছে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সমাজের যাদের আমরা মনে করেছি যাদের যে সোশ্যাল সেফটি নেটের নিচে যারা আছে সবাইকে অ্যাড্রেস করা হয়েছে। আই থিঙ্ক সবাইকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা চেষ্টা করেছি, আমাদের তো বাংলাদেশের বর্তমান কনটেক্সটে বিশেষ করে এই বাজেটটা
একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। এবং আবার কোন ধরনের বাজেট, যেটা আমরা ইনহেরিট করেছি ওই যে আমাদের ওই সরকারের কাছ থেকে, ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না এখানে। ইট ডিড নট হেল্প। আমরা যখন দায়িত্ব নিলাম, এগুলো সব আমাদেরকে সবগুলো চিন্তা করতে হচ্ছে। 50,000 কোটি টাকার মতো পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার, মানে প্রত্যেক জায়গায় খালি বিল বাকি বাকি বাকি। এগুলো তো সব এই সরকারকে পে করতে হচ্ছে, এবং এগুলো পে করে মিডল ইস্টের 4 বিলিয়নের মতো আমরা আউট অফ পকেট, এই যে মিডল ইস্টের ওয়ারের কারণে, এটাও তো আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট, এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। এটা হচ্ছে সোশ্যাল সার্ভিসেসের ব্যাপারে। এখানে আমি অ্যাজ আই সেড সবাইকে কম বেশি। তারপরে আমাদের ফাইন্যান্সিং ইমপ্লিমেন্টেশন, একটা বড় প্রশ্ন আসছে। বাজেট ঠিক আছে, প্রো পিপল হয়েছে, প্রো বিজনেস হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু এটা কি বাস্তবায়ন হবে কিনা, মানে অ্যাগেইন একদম একটা সঠিক প্রশ্ন। এটা এত বড় একটা বাজেট, একটা রিসোর্স কনস্ট্রেন্ট দেশে, উইথ সাচ লো ট্যাক্স জিডিপি অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট ইজ ড্রাইং আউট। ডক্টর রাজাক কারেক্টলি বলেছেন যে ওডিআই ইজ ড্রাইং আউট। এখন গ্লোবালি কিন্তু এইসব ফাইন্যান্সিং, এইসব সাপোর্ট কমে আসছে। সো আমরা এই একটা সময় কিন্তু এই বাজেটটা করতে হয়েছে, এটা আমাদের এক্সিকিউট করার জন্য। সো হোয়াট ডু ইউ ডু? আমরা কি আগের প্রসেসে দেশ চালাবো নাকি নতুনভাবে কিছু চিন্তা করব? এটা হচ্ছে প্রশ্ন। যে আমরা এখন যেটা দেখতেছি, এই ফাইন্যান্সিং প্রসেসটাই, দি হোল পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার, পুরো পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারকে আমরা নতুনভাবে দেখছি। সিপিডির বাজেট সংলাপে কথা বলছেন অর্থমন্ত্রী, সরাসরি ছিলাম সেখানে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে প্রাথমিক শান্তি চুক্তির অন্যতম শর্ত লঙ্ঘনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হরমুজ বন্ধের বিষয়ে কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ইরানের সাথে শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়ন না হলে হরমুজ প্রণালীতে টোল বসানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আমেরিকা প্রাথমিক শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল অবিলম্বে লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, কিন্তু সেই শর্ত না মেনে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশের তোয়াক্কা না করে হামলা অব্যাহত রাখে আইডিএফ। শুক্রবার বিকেল 4টায় লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও তা মানেনি তেল আবিব। উল্টো দক্ষিণ লেবানন জুড়ে হামলার তীব্রতা আরও বাড়ানো হয়। এমন অবস্থায় আমেরিকার সঙ্গে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে সব জাহাজকে কঠোর সতর্কবার্তা দিয়ে আইআরজিসি জানায়, হরমুজের কাছে আসলে সবাই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে ইরান আরও কঠোর পদক্ষেপ নেবে। তবে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে দক্ষিণ লেবানন থেকে আইডিএফ সদস্যদের সরিয়ে আনা হবে না বলে জানিয়েছে তেল আবিব। এমনকি হামলা বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার সময়সীমা বা এর আওতায় কী ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই।
ভ্যান্স বলেন, হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ আমেরিকা পায়নি। তিনি আরও জানান, শনিবারই হরমুজ প্রণালী দিয়ে 1,60,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। এদিকে শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে হরমুজ প্রণালীতে আমেরিকার পক্ষ থেকে টোল বসানো হবে। টোলের অর্থ সরাসরি যাবে ওয়াশিংটনের তহবিলে। এ সময় আমেরিকাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে আমেরিকার সামরিক বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে তা উসুল করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান সহ নিহত হয়েছেন 10 জন। নিহত ক্যামেরাম্যানের নাম আহমেদ উইজা। শনিবার তেল আভিভের ড্রোন হামলায় নিহত 2 জনের মধ্যে ছিলেন তিনিও। এর আগে এপ্রিলে আহমেদের ভাই মোহাম্মদ উইজাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। একের পর এক গণমাধ্যম কর্মী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। শনিবার গাজা শহরের একটি ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় 2 নারী ও 1 শিশুসহ 4 জন নিহত হন, যার মধ্যে ছিলেন আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইসা। একই দিনে খান ইউনিসে আরেকটি বিমান হামলায় 1 জন নিহত ও আরও 8 জন আহত হয়েছেন। সব মিলিয়ে একই দিনে প্রাণ হারান অন্তত 10 জন ফিলিস্তিনি। গত এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আহমেদের ভাই মোহাম্মদ উইসাও আল জাজিরার সাংবাদিক ছিলেন, অথচ তেল আবিব মোহাম্মদকে হামাসের সদস্য হিসেবে দাবি করে। 2023 সালে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত 300 সংবাদ মাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জনই আল জাজিরার। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলি নেতাদের দায়ী করেছে ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট। নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে হামাসের যোগসাজশের অভিযোগ করে আসছে নেতানিয়াহু সরকার। আহমেদ উইসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাকে হামাসের একজন স্নাইপার বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছর অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা মানেনি তেল আবিব। চুক্তির পর এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর বিপরীতে প্রাণ হারিয়েছেন 4 ইসরায়েলি সেনা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান। 2014 সালের সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি অবশেষে আবারও জায়গা করে নিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের নকআউট পর্বে। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিশ্চিত করল নাগেলসম্যানের শিষ্যরা। 12 বছর, 2টি বিশ্বকাপ তথা 14 সালের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কোথায় যেন হারিয়েই গিয়েছিল জার্মানি। এবার 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ছিল নকআউট পর্ব নিশ্চিত করার সুবর্ণ সুযোগ, আর সেই সুযোগকে বিফলে যেতে দেয়নি জামাল ডেনিজরা। তবে শুরুটা মোটেও জার্মানির পক্ষে ছিল না। ম্যাচের প্রথম গোল করে বসে আইভরি কোস্ট। ম্যাচের 30 মিনিটে বক্সের ভেতরে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বলে দুর্দান্ত শটে জাল কাপান ফ্র্যাঙ্ক কেসি। তাতেই এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে জার্মানি। প্রথমার্ধেই 2 বার বল পাঠায় প্রতিপক্ষের জালে, কিন্তু অফসাইড এবং ফাউলের কারণে 2টি গোলই বাতিল হয়ে যায়। বিশেষ করে কাই হাভার্টেজের গোল বাতিল হওয়ায় হতাশা বাড়ে জার্মান শিবিরে। ফলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ঝড় তোলে জার্মানি। একের পর এক সুযোগ তৈরি করে চাপ সৃষ্টি করতে থাকে জার্মানরা। ফলাফলও আসে 68 মিনিটে। নাদিম আমিরের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতাসূচক গোল করেন ড্যানিস। সমতায় ফেরার পরও থামেনি জার্মানি। জয়ের জন্য মরিয়া হয়ে গোলের খোঁজ করতে থাকে তারা। নাটকীয়তার জন্ম হয় যোগ করার সময়ে। জার্মান সমর্থকদের উল্লাসে ভাসিয়ে নিজের দ্বিতীয় গোল করেন উনদাব। স্টুটগার্টের এই ফরওয়ার্ডের দারুণ ফিনিশিংয়ে 2-1 ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের অন্তিম সময় সমতায় ফেরার জন্য সর্বশক্তি দিয়ে আক্রমণ চালায় আইভরি কোস্ট, কিন্তু জার্মান রক্ষণভাগের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি তারা। ফলে 2-1 গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। এই জয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ 32-তে জায়গা নিশ্চিত করল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। হাই স্কোরিং ম্যাচে সুইডেনকে 5-1 গোলে হারিয়ে বিশ্বকাপে ভালো কিছু করার ইঙ্গিত দিয়ে রাখলো ডাচরা। নেদারল্যান্ডসের বিপক্ষে কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়ে সুইডেন। মাত্র 5 মিনিটেই ডাচদের লিড এনে দেন সান্ডারল্যান্ড স্ট্রাইকার ব্রায়ান রবি। ঠিক 12 মিনিট পর স্কোরশিটে আবারও নাম তুলেছেন তিনি। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সুইডিশরা। প্রথমার্ধে শেষ মিনিটে পাওয়া ফ্রি কিক থেকে গোল পায় সুইডেন, কিন্তু অফসাইডে বাতিল হয় তা। বিরতি থেকে ফিরে আবারও সুইডেনের টুটি চেপে ধরে নেদারল্যান্ডস। রবির মতো ডাচ স্ট্রাইকার কোডি গ্যাকপো পান জোড়া গোল। 47 এবং 54 মিনিটে গ্যাকপোর গোলে 4-0 লিড পায় ডাচরা। সুইডেনের বদলি স্ট্রাইকার অ্যান্থনি এলেঙ্গা 59 মিনিটে একটি গোল শোধ করলেও তাতে লাভ হয়নি তেমন একটা। নেদারল্যান্ডসের বদলি ফরওয়ার্ড সামারভিল 89তম মিনিটে করেন ম্যাচের সর্বশেষ গোল। ফলে বড় জয় নিয়েই বাড়ি ফেরে ডাচরা। শেষ করব ওয়ান বুলেটিন, তার আগে শিরোনামগুলো আরও একবার। পুঁজিবাজারে উত্থান সত্ত্বেও বন্ধ শ্যাম্পু সুগার মিলস, খুঁড়িয়ে চলছে সোনারগাঁও টেক্সটাইল। তদন্তে বিএসইসি, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন চায়নাতেও। বেইজিং এর সাথে আলোচনায় প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা। 15 চুক্তির সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। প্রধানমন্ত্রী চায়না সফর ঘিরে চুলচেরা বিশ্লেষণ। শিল্প অবকাঠামো ও বিনিয়োগ খাতে সৃষ্টি হতে পারে নতুন সুযোগ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশাবাদ। এবং শান্তি চুক্তির আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আরাঘচি গালিবাফ। এই ছিল ওয়ান বুলেটিনে। পরবর্তী আয়োজন বাণিজ্য সংলাপ। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।